আসসালামু আলাইকুম। বিডিফিউজের বিশেষ আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুরভি দিবা। সারা দুনিয়ায় ঘটে যাওয়া নানা খবর নিয়ে আজকের আয়োজনটি তৈরি করেছেন ওয়াহিদ ফারুকী। জাতিসংঘের বিশেষ রিপোর্টার ফ্রান্সিসকা আলবানিয়ার্স সম্প্রতি সতর্ক করেছেন যে ১৫৩ জন ফিলিস্তিনি শরণার্থীকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া চার্টার্ড ফ্লাইটটি অত্যন্ত গুরুতর ঘটনা। তিনি বলেন, এটি একটি জোরপূর্বক স্থানান্তর যা ফিলিস্তিনিদের উপর চাপ সৃষ্টি করছে এবং ইসরায়েলের নৃশংস নীতি বাস্তবায়নের অংশ হিসেবে দেখা যেতে পারে। ইউরোপীয় সংসদের একটি সংবাদ সম্মেলনে আলবানিয়ার্স জানান, এই স্থানান্তর ইসরায়েলকে গাজার ফিলিস্তিনিদের অপসারণের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করার পথ তৈরি করতে পারে। ইসরায়েলের দেশান্তরবাদী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির বারবার স্বেচ্ছাচারী স্থানান্তর উল্লেখ করেছেন, আর সাম্প্রতিক ফ্লাইট সেই বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে। তবে আলবানিয়ার্স স্পষ্ট করেছেন যে ফিলিস্তিনিদের এই স্থানান্তর একেবারেই স্বেচ্ছামূলক নয়। তিনি বলেন, ফিলিস্তিনিরা আজ যা করছে সবই জোরপূর্বক, এমনকি অন্য দেশে যাত্রা করাও জোরপূর্বক চাপের কারণে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতি বা সহিংসতা স্থগিত করা হলেও আন্তর্জাতিক আইন কার্যকর না হলে এটি ইসরায়েলকে তার নৃশংস লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে। অর্থাৎ যুদ্ধের মাধ্যমে অর্জন করতে না পারা লক্ষ্যগুলো পুনরায় বাস্তবায়িত হতে পারে। Voluntary migration, but there's nothing as far from voluntary that what Israel is coercing the Palestinians into. I've already said before. স্থানান্তরের প্রক্রিয়ায় অস্পষ্টতা এবং অনিশ্চয়তা লক্ষ্য করা গেছে। অনেক ফিলিস্তিনি জানতেন না তারা কোথায় যাচ্ছেন এবং হাতে শুধুমাত্র পাসপোর্ট ছিল। গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা তাদের জন্য ৯০ দিনের ভিসা মওকুফ করেছে। তারা কেঞ্জি থেকে আসার সময় প্রাথমিকভাবে প্রবেশ করতে পারছিল না, কারণ তাদের কাছে পর্যাপ্ত ভ্রমণ কাগজপত্র ছিল না। হারেতস দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ফিলিস্তিনিদের জন্য চার্টার ফ্লাইটের সিট বিক্রি করা হচ্ছে প্রায় $২,০০০। এই কার্যক্রম পরিচালনা করছে এমন একটি সংস্থা যার মালিক দ্বৈত ইসরায়েলি অ্যাস্তানিয়ান নাগরিক। সংস্থাটি ফিলিস্তিনিদের দূরবর্তী দেশ যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরের ব্যবস্থা করছে। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী রোনাল্ড লামোলো বলেন, জোহানেসবার্গে ফিলিস্তিনি শরণার্থীদের আগমন পরিকল্পিত অপারেশন। ইসরায়েল পূর্বে দক্ষিণ সুদান সহ অন্যান্য দেশে ফিলিস্তিনিদের স্থানান্তরের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছিল। গাজার মানুষের জীবনযাত্রা এক ভয়াবহ মানবিক সংকটের মধ্যে রয়েছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পরও বহু মানুষ আশ্রয়হীন। পশ্চিম খান ইউনিসের আল আমাল এলাকায় হাজার হাজার মানুষ ত্রাণ শিবিরে বসবাস করছে। তারা যে কোনো জায়গায় তাঁবু তৈরি করছে। ত্রাণ শিবিরগুলোতে পরিষ্কার পানি, শৌচাগার বা অন্যান্য মৌলিক সুবিধা নেই। শীতকালে ভারী বৃষ্টির কারণে তাঁবুগুলো ভেঙে যাচ্ছে। গাজার প্রায় ১.৫ মিলিয়ন মানুষ আশ্রয়হীন। মৌলিক প্রয়োজনীয়তা সীমিত, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য অত্যাবশ্যক পরিষেবা প্রায় নেই। ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েলি হামলায় ৬৯,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে বড় অংশ নারী এবং শিশু। আহত হয়েছেন ১,৭০,০০০-এর বেশি মানুষ। হামলার কারণে গাজা এলাকা ধ্বংসপ্রাপ্ত। খাদ্য, পানি, চিকিৎসা এবং বাসস্থানের সংকট ক্রমবর্ধমান। পরিবারগুলো যে কোনো জায়গায় তাঁবু তৈরি করছে। শিশু, অসুস্থ ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। বৃষ্টিপাতের ফলে তাঁবু ভেঙে যাচ্ছে এবং সামান্য সামগ্রীও ধ্বংস হচ্ছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা ও সীমান্ত উত্তেজনাও বেড়ে গেছে। ২০২৪ সালের ১৯শে নভেম্বর দক্ষিণ লেবাননের ২ গ্রামে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্য ছিল দেইর কিফা ও সুহুর গ্রাম। লেবাননের কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি। এমনকি প্রাথমিকভাবে হতাহতদের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী ২ শহরের বাসিন্দাদের তৎক্ষণাৎ স্থানান্তরের নির্দেশ দিয়েছে। মিলিটারি মুখপাত্র এভিসে আভাদ্রয় সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তিনি সিহরা সহ দেইর কিফার হিজবুল্লাহ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবেন। তিনি একটি মানচিত্র সংযুক্ত করেছেন যেখানে হামলার সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়েছে এবং বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। নানা ধরনের ড্রোন এলাকায় উঠছে। স্থানীয় স্কুলগুলোর ছাত্রছাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ লেবাননে তীব্র উত্তেজনায় বিরাজ করছে। ইসরায়েল প্রায় প্রতিদিন বিমান হামলা চালাচ্ছে
তারা হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের জন্য এসব হামলা চালাচ্ছে বলে জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী 2023 সালের অক্টোবর থেকে লেবাননে হামলা চালিয়ে 4000-এর বেশি মানুষকে হত্যা করেছে এবং প্রায় 17,000 মানুষ আহত হয়েছেন। 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতির পরও ইসরায়েল সীমান্তের 5টি আউটপোস্টে আংশিক সেনা অবস্থান বজায় রেখেছে। তারা পুরোপুরি সেনা প্রত্যাহার করেনি। ফিলিস্তিনিদের উপর চাপ এবং স্থানান্তরের এই ঘটনা আন্তর্জাতিক উদ্বেগের বিষয়। মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে যে জোরপূর্বক স্থানান্তর বা ধ্বংসাত্মক হামলা সংগঠিত হলে তা যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের সমতুল্য হতে পারে। গাজার মানুষ আজও মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে, যেখানে খাদ্য, পানি, চিকিৎসা, আশ্রয় এবং মৌলিক সুরক্ষা নেই। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার সতর্ক করছে যে ফিলিস্তিনিদের প্রতি এই ধরনের দমন এবং জোরপূর্বক স্থানান্তর অব্যাহত থাকলে তা দীর্ঘমেয়াদী মানবিক ও রাজনৈতিক সংকট তৈরি করবে। ফিলিস্তিনিরা আশ্রয়হীন হয়ে পড়েছে। গাজার শহরগুলো ধ্বংসপ্রাপ্ত এবং আশ্রয়হীন মানুষগুলো শীত, বৃষ্টি এবং স্বাস্থ্য ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো পুনরায় জোরপূর্বক স্থানান্তর বন্ধ এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত এবং আন্তর্জাতিক আইন অনুসরণের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র ইয়েমেনকে গাজার শান্তি বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। এই বাহিনী গাজায় মোতায়েন হওয়ার কথা, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ। 5 জন উচ্চপদস্থ ইয়েমেনি সরকারি কর্মকর্তা এই তথ্য এএফপিকে নিশ্চিত করেছে। তাদের মধ্যে একজন শীর্ষ কূটনীতিক, একজন সামরিক কর্মকর্তা এবং প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের একজন কর্মকর্তা রয়েছেন। তবে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তারা সবাই সংবেদনশীল বিষয়ে আলোচনা করছেন বলে গোপন থাকলেন। ইউএন সম্প্রতি ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুমোদন দিয়েছে, কিন্তু বাস্তবায়ন অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি। আরব এবং মুসলিম দেশগুলো এই নতুন আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে অনিচ্ছুক, কারণ এই বাহিনী সম্ভবত প্যালেস্টিন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে পারে। ইয়েমেনি সরকারি সূত্র বলছে, যদি তারা যোগ দেয় তা মূলত প্রতীকী হবে। কূটনীতি জানান, যদি আমরা অংশ নেই তা হবে কয়েকজন অফিসার বা সৈন্যের মাধ্যমে, যারা শুধু লজিস্টিক্যাল কাজে এবং অপারেশন রুম ও যোগাযোগ কক্ষে থাকবেন, অন্য কোনো বাস্তব অপারেশনে অংশ নেবেন না। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এএফপিকে জানিয়েছে, আমরা ব্যক্তিগত কূটনৈতিক আলাপের বিস্তারিত প্রকাশ করব না। তবে ট্রাম্প বলেছেন, আগামী কয়েক সপ্তাহে অনেক আকর্ষণীয় ঘোষণা আসছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার বর্তমানে বিভক্ত এবং দুর্বল। 2014 সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা তাদের রাজধানী সানা দখল করে। হুথিরা এখন দেশের প্রধান জনবসতি কেন্দ্র নিয়ন্ত্রণ করছে। একজন শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, আমরা আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেওয়ার বিষয়ে আমেরিকানদের সঙ্গে আলোচনা করছি, কিন্তু এখনও আনুষ্ঠানিক কোনো অনুরোধ পাইনি। ইয়েমেনের জন্য এই বাহিনীতে যোগ দেওয়ার স্পষ্ট প্রণোদনা নেই। কূটনীতিকরা মনে করেন, আমরা না বলতে পারি না, কারণ ইয়েমেনের সরকার মূলত সৌদি আরবের সমর্থনের উপর নির্ভরশীল। সৌদি নেতৃত্বে আন্তর্জাতিক কোয়ালিশন 2015 সাল থেকে হুথিদের উচ্ছেদের চেষ্টা করছে, কিন্তু সাফল্য নেই। ইয়েমেনের এক কূটনীতিক জানান, আমরা যদি অংশ নেই তবে এটি ট্রাম্পের জন্য একটি সহায়তা। আমাদের কোনো ঝুঁকি নেই এবং সরাসরি কোনো সুবিধাও নেই। মূলত ট্রাম্পকে সন্তুষ্ট করা হবে। এই বাহিনী প্রধানত 3টি কাজ করবে: অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী থেকে অস্ত্র নিরস্ত্র করা, সাধারণ মানুষকে রক্ষা করা এবং মানবিক সাহায্য পৌঁছানোর নিরাপত্তা নিশ্চিত করা। তবে হামাস এই বাহিনীর বিরোধী, কারণ হুথিরা হামাসের সাথে একযোগে কাজ করছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের জন্য এই আহ্বান দ্বন্দ্বপূর্ণ। হুথি বিদ্রোহীরা ইরান সমর্থিত এবং হামাসের সাথেও ঘনিষ্ঠ, তাই ইয়েমেনের পদক্ষেপ তাদেরকে খেপিয়ে তুলতে পারে। কূটনৈতিকভাবে এটি একটি সূক্ষ্ম সমন্বয় প্রক্রিয়া। একদিকে সৌদি আরবের সমর্থন ধরে রাখা, অন্যদিকে হুথি ও হামাসের প্রতিক্রিয়া সামলানো। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল গাজার পরিস্থিতি স্থিতিশীল করা, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং সশস্ত্র গোষ্ঠীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ইয়েমেনের অংশগ্রহণ মূলত প্রতীকী হলেও এটি মার্কিন কূটনীতিকদের জন্য রাজনৈতিক সাফল্য। যুক্তরাষ্ট্র আশা করছে অন্যান্য আরব দেশও এতে যোগ দেবে এবং ট্রাম্পের শান্তি পরিকল্পনায় সমর্থন দেখাবে। তবে বাস্তবতা হলো, ইয়েমেনের সামরিক ও রাজনৈতিক অবস্থান জটিল।
তারা এখনও রাজধানী ও বৃহত্তর অঞ্চল নিয়ন্ত্রণে রাখতে সক্ষম নয়। সরকার ভেতরে বিভক্ত, আন্তর্জাতিক বাহিনীতে যুক্ত হওয়া তাই রাজনৈতিক সংকেতের বেশি কিছু হবে না। ইয়েমেনের সৈন্যরা সরাসরি যুদ্ধে অংশ নেবে না, তারা লজিস্টিক সহায়তা, অপারেশন রুম ও যোগাযোগ ব্যবস্থায় অবদান রাখবে। এটি তাদের কূটনৈতিক অবস্থান শক্ত করবে এবং যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বাসযোগ্য মিত্র হিসেবে প্রমাণ দেবে। বিশ্লেষকরা মনে করেন ইয়েমেনের অংশগ্রহণ যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক সুবিধা বয়ে আনবে। ইয়েমেনের জন্য সরাসরি কোনো লাভ নেই, তবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা এবং সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নত করতে সাহায্য করবে। ইসরায়েল গাজার উপর হামলা চালিয়েছে, যার ফলে অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৭ জন আহত হয়েছেন। এই হামলা মার্কিন মধ্যস্থতায় প্রতিষ্ঠিত শান্তি চুক্তি লঙ্ঘন করেছে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজা সিভিল ডিফেন্স বলেছে হামলাগুলো এমন এলাকায় করা হয়েছে যেখানে তাদের বাহিনী শান্তি চুক্তি অনুযায়ী প্রত্যাহার করেছে। ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিসের আল মাওয়াসিতে হামলা চালানো নিশ্চিত করেছে এবং দাবি করেছে তারা রাফাতে তাদের বাহিনীর উপর গুলি চালানোর জবাবে হামলা চালিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে আহতদের মধ্যে কিছু জনের অবস্থা সংকটাপন্ন। বুধবার সন্ধ্যায় গাজার বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালানো হয়েছে। সেনাবাহিনী দাবি করেছে হামলাগুলো রাফাতে তাদের বাহিনীর উপর গুলি চালানোর জবাবে করা হয়েছে। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন হামলা শুরু হয়েছে গাজা সিটির সুজাইয়া এলাকায় একটি বাড়িতে আর্টিলারি শেলিং দিয়ে, যেখানে একজন যুবক নিহত হয়েছে। একই এলাকায় আরেকটি হামলা একটি সাধারণ মানুষের সমাবেশে চালানো হয়, এতে একজন নিহত এবং ১০ জনের বেশি আহত হয়েছে। ইসরায়েলি বিমান গাজা সিটির জাইতুন এলাকায় গাজার এন্ডাউমেন্টস মন্ত্রণালয়ের সদর দপ্তরও লক্ষ্য করেছে। এতে ৫ জন নিহত হয়েছে, যার মধ্যে একজন গর্ভবতী নারী এবং একটি শিশুও রয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসে একদল সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলায় ৩ জন নিহত এবং অনেক আহত হয়েছে। আনাদুল এজেন্সির প্রতিবেদক জানিয়েছেন হামলাগুলো শান্তি চুক্তি অনুযায়ী ইসরায়েলি বাহিনী যেসব এলাকা থেকে সরে গেছে সেগুলোকে লক্ষ্য করেছে। ফিলিস্তিনি গ্রুপ হামাস এই হামলাগুলোকে ভয়ানক হত্যাযজ্ঞ এবং সন্ত্রাসের পুনঃসূচনা হিসেবে বর্ণনা করেছেন। ইসরায়েলের দাবি যে তাদের বাহিনীর ওপর গুলি চালানো হয়েছে সেটিকে দুর্বল এবং অযৌক্তিক যুক্তি হিসেবে খারিজ করেছে। হামাস তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারকে শান্তি চুক্তির তৎপর দেশ হিসেবে উল্লেখ করে ইসরায়েলের উপর চাপ বাড়াতে আহ্বান জানিয়েছে। অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় প্রায় ৭০,০০০ মানুষ হত্যা করেছে, মূলত নারী ও শিশুদের। আহত হয়েছে ১,৭০,০০০-এর বেশি এবং গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি বাহিনী অক্টোবর ১০-এর পর থেকে গাজার শান্তি চুক্তি শতাধিকবার লঙ্ঘন করেছে। মে ২০২৪ থেকে ইসরায়েল রাফা ক্রসিং এর ফিলিস্তিনি অংশ নিয়ন্ত্রণ করছে। ভবন ধ্বংস ও আগুন লাগানোর পাশাপাশি ফিলিস্তিনিদের যাতায়াত বন্ধ করেছে। ইসরায়েল লেবাননের সঙ্গে শান্তি চুক্তিও ভঙ্গ করছে। দক্ষিণ লেবাননে বিমান হামলা চালাচ্ছে। লেবানন অভিযোগ করেছে ইসরায়েল হামলা চালাচ্ছে এবং তাদের ভূখণ্ডে বাহিনী রাখছে। মঙ্গলবার ইসরায়েল দক্ষিণ লেবাননের ঘনবসতিপূর্ণ আইন আল হাইয়া শিবিরে হামাসের প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। لو ضرب صاروخ بعد ثانية ثواني لو ضرب صاروخ الثاني। ইরান বুধবার মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার এবং তার ২১ সদস্যের ক্রু মুক্ত করেছে। এটি কয়েকদিন আগে জাহাজটি ইরানীয় কর্তৃপক্ষ কোনো স্পষ্ট কারণ ছাড়াই আটক করে। জাহাজের ব্যবস্থাপক প্রতিষ্ঠান গ্রিক সাইপ্রাস ভিত্তিক কলম্বিয়া শিপ ম্যানেজমেন্ট জানিয়েছে যে ক্রুরা নিরাপদ এবং সুস্থ আছেন এবং তাদের পরিবারের সবাইকে ইতোমধ্যেই অবহিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি আরও উল্লেখ করেছে যে জাহাজ, তার ক্রু এবং মালিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলা হয়নি। জাহাজটি এখন স্বাভাবিক কার্যক্রম চালানোর জন্য মুক্ত। শিপ ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করলে দেখা গেছে তালারা জাহাজটি ইরান থেকে বিদায় নিয়েছে।
একই ডেটা ইঙ্গিত দিচ্ছে যে ইরানি কর্তৃপক্ষ জাহাজের হাই সালফার গ্যাসেল নামিয়েছে যখন জাহাজটি ব্যালাস্ট অবস্থায় ভেসে চলছিল। তেল শিপমেন্ট ওয়েবসাইট ট্যাঙ্কার ট্র্যাকার্স স্যাটেলাইট ছবি উদ্ধৃত করে জানিয়েছে যে ইরান মঙ্গলবার এই কার্গো নামিয়ে দিয়েছে এবং তারপরে জাহাজটি ছেড়ে দেওয়া হয়েছে। ইরানের সামরিক বাহিনী শুক্রবার স্ট্রেইট অব হরমুজ দিয়ে যাওয়ার সময় জাহাজটি আটক করে। স্ট্রেইট অফ হরমুজ পার্সিয়ান উপসাগরের সংযোগস্থল এবং বিশ্বের তেল বাণিজ্যের প্রায় 20% এই নৌপথ দিয়ে পরিবহন হয়। জাহাজটি আজমান সংযুক্ত আরব আমিরাত থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। ইরান ও পশ্চিমা শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ সময় ধরে উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের নেভি দাবি করছে যে 2019 সালে লিম্পেইট মাইন হামলায় তেল ট্যাঙ্কারগুলো ক্ষতি করা হয়েছে এবং 2021 সালে একটি ইসরায়েল সংযুক্ত তেল ট্যাঙ্কারে ড্রোন হামলার ফলে 2 ইউরোপীয় ক্রু নিহত হয়েছে। এসব হামলার জন্য তারা ইরানকে দায়ী করছে। এসব হামলা শুরু হয়েছিল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে একপাক্ষিকভাবে 2015 সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসেন। এই চুক্তি ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে পশ্চিমা দেশগুলো তাকে অর্থনৈতিক সুবিধা দিচ্ছিল। ট্রাম্পের এই পদক্ষেপ পরে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা বেড়ে যায় এবং মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়। ইরান এর আগেও বিভিন্ন সময় বিদেশি জাহাজ আটক করেছে। 2022 সালের মে মাসে ইরান 2টি গ্রিক ট্যাঙ্কার আটক করে এবং নভেম্বর পর্যন্ত আটকে রাখে। 2024 সালের এপ্রিল মাসে পর্তুগিজ পতাকাবাহিত MSC এরিয়াস জাহাজটি ইরান আটক করে রাখে। এসব ঘটনায় ইরান বিভিন্ন নৈতিক ও কূটনৈতিক অজুহাত দেখিয়েছে, কিন্তু কখনো বিস্তারিত তদন্ত বা অভিযোগ প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি কেবল ইরানের তেলের পরিবহনের ক্ষেত্রে সীমিত নয়। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনে অবস্থিত রেড সি নৌপথে হামলা চালিয়েছে, যা গাজা যুদ্ধ চলাকালীন সময়ে ওই অঞ্চলের জাহাজ চলাচল ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। হুথি বিদ্রোহীরা ইরান থেকে সমর্থন পেয়ে সশস্ত্র হামলা চালাচ্ছে। এর কারণে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলো আন্তর্জাতিক বাণিজ্য ও তেলের পরিবহনে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। তালারা জাহাজ ও ক্রুর মুক্তি মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং তেলের আন্তর্জাতিক বাজারের জন্য একটি সাময়িক সংবাদ হলেও ভবিষ্যতে এর প্রভাব বিশ্লেষণ ও নিরাপত্তা নীতির পুনর্মূল্যায়ন প্রয়োজন। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথে এবং ইরানীয় নীতি ও পদক্ষেপে। এটি শুধু একটি জাহাজের ঘটনা নয়, বরং আন্তর্জাতিক অর্থনীতি, নৌপরিবহন নিরাপত্তা এবং ভূরাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে জড়িত একটি সংকেত হিসেবেও দেখা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।